আমরা পয়েন্টার্স এর আলোচনা শেষে আরেকটু সামনে গিয়ে ডিসকাশন করব হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, যেটা পয়েন্টারের সাথে রিলেটেড কনসেপ্টই। সেখানে মেমোরি অ্যালোকেশন করা, মেমোরিতে অ্যাড্রেস, মেমোরিতে পয়েন্টার কিভাবে কাজ করে, এই বিষয়গুলো গত 2 ক্লাসে আমরা যা যা দেখেছি তার চাইতে আরো অ্যাডভান্স কিছু জিনিস আশা করি আজকে দেখব। এবং এরকম কিছু কিছু কোয়েশ্চেন গত ক্লাসগুলোতে আসছিল তোমাদের কাছ থেকে, আশা করি সেগুলোর আনসার গুলো পাওয়া যাবে এখানে। আর তা না হলে এমনি তোমরা তো অবভিয়াসলি যে কোনো কোয়েশ্চেন করতেই পারো। আমার পেনটা নিয়ে আসি। চলে আসছে এখানে। স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি গত ক্লাসে যে কোডগুলো করাইছিলেন সেগুলো আমি কোড ব্লকসে রান করার ট্রাই করছি, কিন্তু আচ্ছা, প্রবলেম করতেছে, ঠিক মতো রান করতেছে না। কি প্রবলেম দেখাচ্ছে? স্যার আমি কি স্ক্রিন শেয়ার করে দেখাবো? দেখাও একটু, যদি আমি পারি সলভ করতে করবো, নাহলে লেভেল স্ট্রাকচারটা জিজ্ঞেস করবা। স্যার এই প্রোগ্রামে এখানে তো কোনো স্টার সাইন ইউজ করা হয়নি, তো এটা তো মানে সফট হওয়ার কথা না। কেন হবে না? এটা তো জাস্ট রেগুলার পয়েন্টার ছাড়া ইউজ করছো তুমি। হ্যাঁ, সোয়াপ হওয়ার কথা না, মানে ফাইনালি এক্স ওয়াই প্রিন্ট করলে ওইটাই 5 আর 12 দেখাবে। জি স্যার, স্যার আমি ওই এটা কি দেখাচ্ছে? জি স্যার দেখাচ্ছে, এটা আমি ওই পাওয়ার পয়েন্টের ওই কোডগুলো হুবহু রান করছি। ওকে ফাইন, রান দেখো কি। সরি স্যার, এটা ভুলটা গেছে। ওখানে তুমি ইনক্লুড বিটস স্ল্যাশ এসটিডিসি প্লাস প্লাস ইউজ করছো, সেটা আচ্ছা। স্যার 1 মিনিট স্যার, এটা আমার প্রজেক্ট অন হয়ে গেছে। স্যার দেখা যাচ্ছে? স্যার এটা কেন হলো বুঝতেছি না। 5 12 12 5 সোয়াপ হয়ে গেল, তাই তো? জি স্যার। এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, এ বি এর মধ্যে সোয়াপ হয়েছে, সব ফাংশন এক্স ওয়াই হয়ে গেল। এটা হওয়ার কথা না, কিন্তু তোমার আগের কোনো ইয়ে আসতেছে না তো? জি স্যার। আগের ক্যাশেতে রাখা কোনো রেজাল্ট আসতেছে না তো? এটাই না স্যার, এইটাই আসতেছে। বড়ই চিন্তার বিষয়। আচ্ছা, তুমি ওখানে আবার ইনক্লুডের সময় বিট স্ল্যাশ এসটিডিসি প্লাস প্লাস ইউজ করতেছো, সেটা কি? আচ্ছা স্যার, আমি ওটা ওটা কি তোমার আগের করা কোনো ইয়ে? আইও স্ট্রিম করলে ওই সেমটাই আসে। আমি এই যে পয়েন্টারের ক্ষেত্রে যেটা করছি, মানে যেটা হচ্ছে স্যার এই যে এই কোডটাই যদি আমি এখানে এটা ইউজ করি, তাহলে তো এটা রেফারেন্স ভ্যারিয়েবল হয়ে গেল। স্যার কিন্তু এই ক্ষেত্রে প্রোগ্রামটাই রান করতেছে না, পুরোটাই মানে এরর শো করতেছে সেই ক্ষেত্রে। কি এরর দেখি? করলো তো। স্যার এই তো স্যার, এখানে দেখাইতেছে হচ্ছে নট ডিক্লেয়ার ইন দ্য স্কোপ। মেথড উপরে ডিক্লেয়ার করা হয় না। উপরে সব পিটিআর মেথডটা উপরে ডিক্লেয়ার করা নেই, এর জন্য হয়তো বা প্রবলেম হচ্ছে।
মেথডের নামটা স্যার সোয়াপ পিটিআর এ তাহলে এন্ড এক্স আর এন্ড ওয়াইটা পাস করতে হবে না প্যারামিটার হিসেবে, যদিও চেঞ্জ করে দিছে এন্ড এ এন্ড বি দিয়ে। না, এটা ঠিক আছে, মানে এন্ড এ তো এন্ড বি দিয়ে দুটো রেফারেন্স ভ্যারিয়েবল বোঝাচ্ছে। সোয়াপ পিটিআর করছে, সোয়াপ পিটিআরটাকে তোমার উপরে ডিক্লেয়ার করতে হবে। ইনফ্যাক্ট আমরা যখন সি প্লাস প্লাস কোড করি, তোমাদের কালকে এটা আলোচনা হয়েছে কিনা আজকে, যে আমাদের একটা হেডার ফাইল থাকে, একটা সিপিপি ফাইল থাকে, একটা মেইন ফাইল থাকে। মানে মেথডটাকে আগে ডিক্লেয়ার করে নিতে হয়, সেটা সাধারণত হেডার ফাইলে ডিক্লেয়ার করা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রান করতে এবার। এখন করছে তাই তো? ওই জি স্যার। ডিক্লারেশনটা না করলে ওই যে উপরে যদি দাও সেক্ষেত্রে কাজ করবে, নিচে দিলে কাজ করবে না। জি স্যার, স্যার এটা বুঝতে পারছি, কিন্তু ঠিক আছে, স্যার এটা এখানে বলো। কিন্তু কোনো কিছু করা হয়নি, কিন্তু রান করো। এখন এটাতেই করো। আমার ধারণা ওটা আগের ক্যাশ থেকে কোনো একটা রেজাল্ট আসতেছে। তুমি এখন নতুন যেটা রান করলা লেটেস্ট, এখানে যাও, এখানে এসে এ আর বি চেঞ্জ করে দাও, এ আর বি এর অ্যান্ড গুলা চেঞ্জ করে দাও, অ্যান্ড গুলা সরায় দাও। না না না, লেটেস্ট যেটা তুমি, আচ্ছা স্যার, যেখানে সব ফাংশনটা উপরে আছে মেইনে, এইটা স্যার এটা এখানে এন্ড এর এন্ড বি এন্ড গুলো তুলে দাও, জাস্ট তুলে দাও। আবার রান করো। জি স্যার এখনো করতেছি। হয়েছে? জি স্যার। ব্যাস, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ছিল ওইটাই যে মানে তোমাকে আগে আগে মেথড ডিক্লেয়ার করা লাগে। এটা দুটো ওয়ে আছে, তুমি হয় অন্য একটা হেডার ফাইলে মেথডের বডিটা ডিক্লেয়ার করে আসবা, যেটা আমরা সাধারণত যেভাবে করি। আর তা না হলে অন্তত তুমি যদি বডি আলাদা ডিক্লেয়ার না করো, তাহলে মেথডটাকে মেইনের আগে রাখতে হবে। মেইনের পরে থাকলে সে পায় না, জাভাতে পেত, বাট এখানে পায় না। জি স্যার, বুঝতে পারছি। আর আগে তুমি যে রেজাল্টটা দেখাচ্ছিল, ওটা কোনো কারণে ওরা আগের কোনো একটা রেজাল্ট দেখাচ্ছিল, বুঝছো? তোমার এখন কম্পাইল করা এটার নাম তখন দেখাচ্ছিল না। স্যার সোয়াপ আর লাইব্রেরি ফাংশন আছে একটা, এই কারণে। কি নিয়ামুল কবি কি বলছো? সোয়াপ হিসাবে এখানে স্যার অলরেডি একটা ফাংশন আছে, এই কারণে স্যার ওইটা স্যার অটোমেটিক করে দিচ্ছিল। ওটা কি করে ফেলতেছে, তার মানে ওই যে হেডার ফাইলটা ইয়ে করা হয়েছে সেখানে কি সব ফাংশন আছে না? লাইব্রেরিতে সোয়াপ একটা দেওয়া আছে ডিফল্ট। সোয়াপ, সোয়াপ নামক একটা ফাংশন অলরেডি এটা আছে, ও আচ্ছা। জাভা মানে লাইব্রেরিতে আছে, বুঝছো? সেই জন্য সম্ভবত এই কারণে আমি জিজ্ঞেস করতেছি যে এসটিডি সি প্লাস প্লাস এই যেটা কি জিনিস, এটার মধ্যে হয়তো সব নাম ফাংশন আছে, বুঝছো? সো তোমার ওইটাকে ব্যবহার করতেছি, ঠিক আছে? তাহলে আপাতত কনফিউশন দূর করতে, জি স্যার, এখন সব ঠিকঠাকই রান করতেছে। ঠিক আছে। এরপর থেকে কাল মানে নেক্সট ল্যাবে তোমরা দেখবে যে আমরা প্রপারলি কিভাবে তিনটি ফাইল দিয়ে প্রত্যেকটা প্রোগ্রাম রান করছি সি প্লাস প্লাস, ওইভাবে করবা, তাহলে ঝামেলা গুলো থাকবে, মানে কম হবে। ওকে স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে তোমার স্ক্রিনটা অফ করে দাও এখন। ধন্যবাদ। আমরা এখন স্ক্রিন শেয়ার করি। ব্যাস, আমাদের আজকের লেকচারের নাম হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, বাট সেটা কি জিনিস আমরা যথাসময়ে বলবো, এখন না। বাট নাম দেখে বোঝা যাচ্ছে মেমোরি অ্যালোকেট করা। ডাইনামিক মানে হচ্ছে যেটা মুভিং, তাই না, যেটা চেঞ্জিং। স্ট্যাটিক মানে হচ্ছে যেটা সবসময় সেম, একটা নির্দিষ্ট ফিক্সড জায়গায়। যেটা ফিক্স সেটা স্ট্যাটিক, যেটা ফিক্স না সেটাই হচ্ছে ডাইনামিক। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের মেমোরি অ্যালোকেশন দুই রকম হতে পারে, স্ট্যাটিক অ্যালোকেশন হতে পারে, ডাইনামিক অ্যালোকেশন হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমি যখন মানে আরেকটু কিছু জিনিস সেট আপ করে নিয়ে তারপরে বলতেছি। এখানে একটা মোটিভেটিং এক্সাম্পল তোমাদের জন্য দিচ্ছি আমরা, সেটা হচ্ছে তুমি একটু কোডটা দেখো,
রেগুলার C++ কোড বা সি কোড অ্যাকচুয়ালি এটা। সো সেখানে আমরা একটা ক্যারেক্টার অ্যারে নিচ্ছি। ক্যারেক্টার অ্যারে নিচ্ছি আমরা, তাই তো? সেখানে প্রত্যেকটা হচ্ছে HELLO, এই 5টা ক্যারেক্টার আলাদা আলাদা ভাবে আছে। এবার আমরা একটা ক্যারেক্টার পয়েন্টার নিচ্ছি পিটিআর, এবং পিটিআর কে কি দিচ্ছি দেখো তো, দ্য অ্যাড্রেস অফ str0, বুঝছো? তাহলে str5 যখন তুমি নিলা একটা অ্যারে, তখন সে অ্যারেটা এরকম 5টা ঘর নিবে, তাই তো? যার মধ্যে ইন্ডেক্স গুলো হচ্ছে 0 1 2 3 4, প্রত্যেকটা অ্যাড্রেস আছে। আমরা যেটা করলাম str0 যে অ্যাড্রেসটা, মানে এইটার যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমরা পাঠিয়ে দিলাম ক্যারেক্টার পয়েন্টার পিটিআর, ঠিক আছে? তারপরে আমি যদি পিটিআর প্রিন্ট করি, তাহলে আমি এখানে একটা পিটিআর নেই, পিটিআর একটা অ্যারে নিলাম, সরি পয়েন্টার নিলাম। পয়েন্টারটা তাহলে এখন এটাকে পয়েন্ট করতেছে। এবার আমি যদি পিটিআর প্রিন্ট করি তাহলে কি পাবো, আর এসটিআর কি প্রিন্ট করি তাহলে কি পাবো? ডেফিনেটলি পিটিআর যদি প্রিন্ট করি একটা অ্যাড্রেস পাবো, তাই না? যেহেতু সেটা একটা পয়েন্টার, একটা অ্যাড্রেস তো আমি পাবো। কিন্তু আমি যদি শুধু এসটিআর প্রিন্ট করি তাহলে আমি কি পাবো, কেউ বলতে পারবা? স্যার ফার্স্ট ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা আছে সেটা। তাই কি? সেটা তো str0 বললে আমি পাবো। ধরো আমার এখানে আছে পুরো হেলোটাই পাবো স্যার। H, এটা হচ্ছে E, এটা L, এটা L, এটা O, তাই না? সো str0 মানে H, str1 মানে E, সেটা তো বুঝলাম। শুধু str মানে কি? পুরো ভ্যালুটাতে নাকি? মানে হ্যালো, তাই কি? Yes, sir. ইয়েস স্যার। না, মজার কাহিনী হচ্ছে আমরা দুইটার জন্য এক্স্যাক্টলি সেম জিনিসই পাবো, ঠিক আছে? এটা একটা শকিং রেভেলেশন আমাদের জন্য। নাটকের এই পর্যায়ে এসে আমরা একটা শকিং জিনিস জানতে পারলাম যে এসটিআর যা আমরা ভাবতেছিলাম তা না, সে অন্য কিছু, সেও একটা অ্যাড্রেসই প্রিন্ট করতেছে। তাহলে তোমাদের জন্য আরো কিছু সারপ্রাইজ অপেক্ষা করতেছে। সেটা হলো যে তোমরা জীবনেও পয়েন্টারের নাম না জানার আগে থেকেই পয়েন্টার ব্যবহার করে আসতেছো। কোথায়? অ্যারেতেই, ঠিক আছে? তোমরা অ্যারে ডিক্লারেশন শুরু করছো বহু আগে থেকেই, তাই না? মানে 115-এ কয়েকটা ক্লাস যাওয়ার পর থেকেই তোমরা অ্যারে নিয়ে কাজ করতেছো। কিন্তু যে জিনিসটা তোমরা জানতা না সেটা হচ্ছে যে অ্যারেটাকে আসলে ইন্টারনালি একটা পয়েন্টার দিয়ে প্রসেস করা হয়, ঠিক আছে? সো মনে করো যখন তুমি এমনি রেগুলার একটা কিছু ডিক্লেয়ার করলা, ধরো ইন্ট i = 10, তখন তোমাকে একটা ঘর দেওয়া হবে, সেটার নাম হচ্ছে i, ফাইন। কিন্তু যখনই তুমি অ্যারে ডিক্লেয়ার করলা, ধরো ইন্ট এর নাম দিলাম ধরো add3, 3 সাইজের একটা অ্যারে, যেখানে মনে করো আছে 20, ধরো 2 6 3, তখন কি হচ্ছে জানো? প্রথমত 3টা সাইজের একটা অ্যারে তো ডিক্লেয়ার হলোই, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু এইটার সাথে সাথে অটোমেটিকলি একটা পয়েন্টারও তৈরি হয়ে গেছে, যার নাম হচ্ছে ARR। তো শুধু ARR বলতে আমরা ওই পয়েন্টারটাই বুঝাবো। ARR0 বললে তুমি 0তম অ্যাড্রেসটা বুঝবা, অর্থাৎ 2। ARR1 বললে তুমি এটা বুঝবা, ARR2 বললে তুমি এটা বুঝবা, কিন্তু শুধু ARR বললে ওই অ্যাড্রেসটাই আমরা বুঝবো, ঠিক আছে? এটা C++ এর ক্ষেত্রে, জাভার জন্য হয়তো ব্যাপারটা ডিফারেন্ট, যদিও একই স্টাইলেই হয়, কিন্তু ওখানে মানে প্রিন্ট করলে তুমি ওটা পাবা না। তাহলে এখন যখন তুমি হ্যালো নামক একটা অ্যারে ডিক্লেয়ার করলা, ফার্স্ট অফ অল অ্যারে সম্পর্কে একটা জিনিস তোমাদের জানা থাকার কথা, আবারও বলতেছি যে যখন একটা অ্যারে ডিক্লেয়ার করা হয় তখন সেটা মেমোরিতে একটা পর পর পজিশনে থাকে, সবসময়
পর পর, অর্থাৎ তুমি যদি 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করো তাহলে ওই 5টা ভ্যালু ঠিক মেমোরিতে পাশাপাশি থাকবে এরকম। অর্থাৎ একটা এখানে, আরেকটা একটু নিচে, আরেকটা একটু উপরে, এরকম কখনোই থাকবে না। অ্যারে মানেই তারা এক্সাক্ট সেম মানে কন্টিজিউয়াস মেমোরি থাকবে, অর্থাৎ অ্যাডজেসেন্ট মেমোরি লোকেশনে থাকবে পাশাপাশি। ওকে, সো তুমি যখন একটা অ্যারে ডিক্লেয়ার করতেছো তখন তোমাকে ধরো এটা 5 সাইজের, যেহেতু 5 বাইট, আমরা ধরে নিচ্ছি 1 বাইটে 1 ক্যারেক্টার এখানে, সো 5 বাইটস তোমাকে দেওয়া হয়েছে এবং সেই 5 বাইটস এর মধ্যে প্রথম বাইটের অ্যাড্রেস হচ্ছে এটা। একই সাথে একটা পয়েন্টার তৈরি করে ফেলা হয়েছে এবং সেই পয়েন্টারটা কাকে পয়েন্ট করতেছে, এইটার ফার্স্ট অ্যাড্রেস। এই অ্যারেতে সবসময় যেহেতু সবাই ইয়ে থাকে, মানে মেমোরি লোকেশনে পরপর থাকে, সো একটা লোকেশন অর্থাৎ ফার্স্ট লোকেশনটা জানা থাকলে তোমার পক্ষে বাকি সবগুলো লোকেশন জানা সম্ভব, তাই না? ধরো আমার এখানে 6F3 অ্যাড্রেসে প্রথমটা আছে, তাহলে দ্বিতীয়টা F4 এ আছে, তৃতীয়টা F5 এ আছে, তাই না? তোমাকে যদি এখন আমি বলি যে 200 তমটা কোথায় আছে, তুমি ওটার সাথে 200 অ্যাড করে দিলেই হয়ে যাবে। সো অ্যারের মধ্যে যে কোনো লোকেশনকে পাওয়াটা খুব সহজ। সো যখন আমরা এই টাইপের কিছু লিখি, আমরা তো এভাবে লিখি, তাই না? মনে করো তুমি এখন str2 লিখতেছো, তার মানে এটা হলো আমার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাই না? সো তুমি এই ক্যারেক্টারটাকে যদি অ্যাক্সেস করতে চাও, তুমি বলতে পারো c = str2। এই জিনিসটা তুমি লিখতেছো, ইন্টারনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে str পয়েন্টারটা, এই পয়েন্টারের সাথে আমি 2 যোগ করতেছি, তাহলে এখানে একটা পজিশন str2 0তম পজিশনটাকে হোল্ড করতেছে, তার সাথে আমি 2 যোগ করলাম, করে এটা পেলাম এবং এর বাইরে একটা পয়েন্টার স্টার সাইন, তার মানে এটার যে ভ্যালুটা, এটার যে কন্টেন্টটা সেটা আমি চাচ্ছি। সো এই দুইটা স্টেটমেন্ট এক্স্যাক্টলি সেম কাজই করে। প্রথম স্টেটমেন্টের সাথে আমরা পরিচিত, দ্বিতীয় স্টেটমেন্টের সাথে আমরা এখন পরিচিত হলাম। ইন্টারনালি তোমার মানে কম্পাইলার এভাবেই কাজটা করবে, বাট এক্সটার্নাল যেহেতু এটা দেখতে দেখো মানে একটু ঝামেলা মনে হচ্ছে, মানে রিডেবিলিটি কম, কিন্তু প্রথম লাইনটা রিডেবিলিটি বেশি, এজন্য কম্পাইলার তোমাকে শর্ট হ্যান্ডে কাজ করার জন্য ফার্স্ট লাইনটা দেয়, বাট ইন্টারনালি সে আসলে সেকেন্ড লাইনটা যেভাবে আছে সেভাবেই কাজ করে। তাহলে আরো কিছু দেখি এক্সাম্পল। মনে করো এখানে আমরা হ্যালো আরেকটা দিলাম, একটা ক্যারেক্টার অ্যারে হিসেবে নিলাম হ্যালোকে। সো ওয়ান্স এগেইন যেটা হচ্ছে, যেটা নাম দিচ্ছ ওই অ্যারের ওই নামেরই একটা পয়েন্টার প্রথম অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছে। আচ্ছা, এবার তুমি যদি বলো ক্যারেক্টার পয়েন্টার বা পিটিআর বা ক্যারেক্টার স্টার পিটিআর ইকুয়াল টু str, এই লাইনটাকে একটু সহজে বোঝানোর জন্য আমি আবার একটু ভেঙে লিখি। ক্যারেক্টার পয়েন্টার পিটিআর মানে তুমি একটা পিটিআর ডিক্লেয়ার করলা পয়েন্টার, এবং তুমি এখন বলতেছো নেক্সট লাইনে পিটিআর ইকুয়াল টু str। এই দুইটা মানে এই এক লাইনকে চাইলে আমি ভেঙে 2 ভাগে ভাগ করতে পারি। এটা তোমার বুঝতে হবে। তুমি যদি প্রথম লাইনে পয়েন্টার দিয়ে করো, তার মানে ওটাকে পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করতেছো, সেজন্য এখানে পয়েন্টার লাগবে। কিন্তু যদি ডিক্লেয়ার করে ফেলো, পরের লাইনে যদি যাও তখন আর পয়েন্টার সাইন লাগবে না, শুধু পিটিআর ইকুয়াল টু str বললেই চলবে। এটা যদি তুমি করো তখন যেটা হবে সেটা হচ্ছে যে একই জায়গায় দুইটা অ্যাড্রেস পয়েন্ট করবে। ওকে, তাহলে এই জায়গাটা আর একটু বুঝি। মনে করো তোমার দুইটা ভ্যারিয়েবল আছে ইন্ট i এবং j ইকুয়াল টু দিলা হচ্ছে 5, কথা বল। নেক্সট লাইনে তুমি বললা i ইকুয়াল টু j, তাহলে কি হবে? এখানে একটা i আছে, এখানে একটা j আছে। ইনিশিয়ালি j ইকুয়াল টু 5 ছিল, এখন i ইকুয়াল টু 5 হয়ে গেল। ওকে, এখন এমন যদি হয় যে এরা পয়েন্টার যদি হয়, ধরো আইও হচ্ছে একটা পয়েন্টার এবং জেও হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি i ইকুয়াল টু জে লেখো তাহলে কি হবে? i একটা পয়েন্টার, ধরো i কাউকে পয়েন্ট করতেছে, বা মনে করো i এখনো কাউকে পয়েন্ট করতেছে না, ধরো আমরা এখানে কাজের সুবিধার্থে আরেকটা ভ্যারিয়েবল p নিয়ে নিলাম মনে করো, এবং এখানে আমি বলে দিলাম j ইকুয়াল টু and p।
তাহলে কি হবে? তাহলে পি নামক একটা ভদ্রলোক আছে, সে একটা রেগুলার ভ্যারিয়েবল ইন্টিজার, আর আই এবং জে হচ্ছে পয়েন্টার, এটা আই এটা জে। যখন আমি জে ইকুয়াল টু এন পি বললাম তখন জে পি কে পয়েন্ট করতেছে, তাই তো? নেক্সট লাইনে তুমি যখন বলবা আই ইকুয়াল টু জে, তখন কি হবে? যে যাকে পয়েন্ট করতেছিল আইও তাকেই পয়েন্ট করবে, বুঝছো? রেগুলার ভ্যারিয়েবলের ক্ষেত্রে আই ইকুয়াল টু জে বলা মানে হচ্ছে আমার ভ্যালুটা কপি করে নিয়ে যাও, আর পয়েন্টারের ক্ষেত্রে আই ইকুয়াল টু জে বলা মানে হচ্ছে যে যাকে পয়েন্ট করতেছে আইও তাকেই পয়েন্ট করবে। তো তুমি যখন বলবো পিটিআর ইকুয়াল টু এসটিআর, তখন এসটিআর যাকে পয়েন্ট করতেছে পিটিআরও তাকেই পয়েন্ট করবে, একই অ্যাড্রেসকে দুইজন পয়েন্ট করবে। দ্যাটস অল। আরেকভাবে চিন্তা করলে কিন্তু এই দুটো জিনিস মোটেও ডিফারেন্ট কিছু না। কারণ দেখো, যে ধরো কথার কথা পি এর অ্যাড্রেস হচ্ছে 100, তাহলে জে এর মধ্যে কি ছিল? কন্টেন্ট 100 ছিল। তুমি যদি আই ইকুয়াল টু জে বলো তাহলে আই এর মধ্যেও কন্টেন্ট 100 চলে আসবে। দ্যাটস ইট, একই কথা আসলে, এটার মতোই কাহিনীটা। এবং এটার মানে কি? আইও 100 জেও 100, তার মানে আই যাকে পয়েন্ট করতেছে জেও তাকেই পয়েন্ট করতেছে। ঠিক আছে? এই ব্যাপারটা কারো কোনো কনফিউশন থাকলে বলে ফেলতে পারো, বা কোনো কোয়েশ্চেন থাকলে বলো। অলরাইট, তাহলে আমরা আগে এখন মনে করো, দেখো তুমি যখন পিটিআর ইকুয়াল টু এসটিআর করে ফেললা, এখন পিটিআরও যা এসটিআরও তা, মানে তাকে পয়েন্ট করতেছে। সো তুমি এসটিআর দিয়ে যা করতে পারতা, যেমন তুমি এখন এই বড় হাতের এলটাকে ছোট হাতের এল এ কনভার্ট করতে চাও, তাহলে তুমি এসটিআর দিয়ে কিভাবে লিখতে পারো? সেটা str2 ইকুয়াল টু এল, তাই না? এখন যেহেতু পিটিআর আর এসটিআর একজনকেই পয়েন্ট করতেছে, তো তুমি চাইলে পিটিআর দিয়েও এক্স্যাক্টলি সেম কাজটাই করতে পারো। ঠিক আছে? এবং আরো মজার বিষয় হচ্ছে তুমি পিটিআর দিয়ে কিছু যোগ বিয়োগও করতে পারবা, যেটাকে আমরা বলি পয়েন্টার অ্যারিথমেটিক বা পয়েন্টারের গণিত, পাটিগণিত, তাই তো? তার মানে পয়েন্টারকে যোগ বিয়োগ করা যায়, বাট পয়েন্টারের যোগ বিয়োগ অন্য নর্মাল যোগ বিয়োগের চাইতে একটু ডিফারেন্ট। এইখানে পয়েন্টার ইকুয়াল টু পয়েন্টার প্লাস 2 দিলে এই পয়েন্টারটা 2 ঘর সামনে চলে যাবে, অর্থাৎ ই এর পরে সে এল এর এখানে চলে আসবে। ঠিক আছে? বাট এখানে ক্যারেক্টারের সাইজ 1 ছিল বলে সে 2টা বাইটই সামনে আগাচ্ছে, কিন্তু যখন অন্য ডেটা টাইপে যাব তখন কিন্তু 2 মানে 2 বাইট না, 2 মানে কোথাও 4 বাইট হতে পারে, কোথাও 8 বাইট হতে পারে, কোথাও 16 বাইট হতে পারে। সেটার এক্সাম্পলটা এখনই দেখাচ্ছি। মনে করো এবার আমরা ইন্টিজার নিচ্ছি। তুমি প্রথম লাইনে একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করলা, যার নাম দেওয়া হলো এ। সেখানে 3টে ইন্টিজার রাখা হলো 318। তাহলে ভিতরের কাহিনী কি? এই অ্যারে 318 এবং এ নামক পয়েন্টার প্রথম জনকে পয়েন্ট করতেছে। আরো ভিতরের কাহিনী কি? এই যে একটা ইন্টিজারের জন্য যেহেতু 4 বাইট করে জায়গা লাগে, তুমি সেজন্য 3 4 12 বাইট জায়গা বরাদ্দ করা হলো এই অ্যারেটার জন্য। ফার্স্টে 3, তারপরে 1, তারপরে 8, এবং এদের যে ফার্স্ট অ্যাড্রেসটা, এই ফার্স্ট অ্যাড্রেসটা রাখা হলো এ এর কাছে। এ একটা পয়েন্টার, ওর কাছে এই অ্যাড্রেসটাকে আমরা রাখলাম। ঠিক আছে? তাহলে দেখো, এখন যেহেতু এক একটা ইন্টিজার মানে 4 বাইট, সো তুমি এক ইন্টিজার থেকে পরের ইন্টিজারে যখন যাবা তখন তুমি 1 বাইট যাবা না, তুমি 4 বাইট যাবা, তাই না? সো যখন তুমি এরকম কিছু বলতেছো a ইকুয়াল টু, ধরো i ইকুয়াল টু a2 মানে কি? এই ভ্যারিয়েবলটা, তাই তো, এই নাম্বারটা, তখন ভিতরে কি হচ্ছে? a প্লাস 4 ইন্টু 2। এখানে আমরা দুইটা অ্যাড্রেস বলতেছি, একটা হচ্ছে বেস অ্যাড্রেস আর একটা হচ্ছে অফসেট অ্যাড্রেস। বেস মানে প্রথম অ্যাড্রেসটা, অ্যারের প্রথম ভ্যারিয়েবলের যে অ্যাড্রেস সেটা হচ্ছে বেস, এবং বেসের সাথে তুমি এখন 4 যোগ করলে নেক্সট অ্যাড্রেসটা পাবা, আরো 4 যোগ করলে নেক্সট অ্যাড্রেসটা পাবা। সো তোমাকে আমি যখন a2 বলবো তখন তুমি নিবা 2, এবং 2 এর সাথে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে 4, কারণ একটা ইন্টিজার 4 বাইট লাগে। এটা যদি শর্ট হতো তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে, যদি লং হতো তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে। সো তোমার ডেটা টাইপের যতটুকু লাগে
তত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমার যে বেজ অ্যাড্রেসটা সেটার সাথে তুমি যদি 4 × 1 অর্থাৎ 4 অ্যাড করো, তাহলে এই যে 1 2 3 4 এই জায়গায় তুমি আসবা। যদি 8 অ্যাড করো তাহলে তুমি এই জায়গায় আসবে, বুঝছো? একইভাবে তুমি এই রকম মাল্টিপ্লাই করে করে যে কোনো পজিশনে চলে যেতে পারো। যেমন ধরো আমি যদি এখানে অনেক বড় একটা অ্যারে নিলাম, মনে করো A30, ঠিক আছে, এবং সেখানে আমি অনেক কিছু নিলাম, তাহলে তুমি বলো যে আমি যদি এখন A16 ইয়ে করতে চাই, অ্যাক্সেস করতে চাই, এবং আমার বেজ অ্যাড্রেস হচ্ছে মনে করো 500, কথার কথা, তাহলে তুমি আমাকে বলো যে A16 এর অ্যাড্রেস কত হবে? বলো দেখি। এটা ইন্টিজার, ইন্টিজার প্লাস 4 × 16। প্লাস 16 into 4। হ্যাঁ, ঠিক আছে। সো বেসিক্যালি তোমার বেজ অ্যাড্রেসের সাথে তুমি 16 × 4 যদি অ্যাড করো, অর্থাৎ 564, এটা হচ্ছে তোমার এই A16 এর অ্যাড্রেস, বুঝছো? সো প্রথম অ্যাড্রেসটা জানা থাকলে তুমি প্রত্যেকটা অ্যাড্রেসই বের করে ফেলতে পারবে। এই জায়গাটা একটু ছোট্ট ব্রেক নিচ্ছি, তারপরে অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমরা আবার শুরু করি।
আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। অ্যাটেন্ডেন্সের ঝামেলাটা শেষ করি। হাসনাইন, মোশাররফ, মিনহাজুল, নাফিস, Present, sir. ওমর রাদি, সুহাইনু, পুলক, Present, sir. কনক, Present, sir. দুর্জয়, প্রেজেন্ট স্যার। মুসা, স্যার ও ক্লাসে প্রেজেন্ট, ওর নেটে মেবি প্রবলেম করছে। আচ্ছা, মোফাজ্জল, Present, sir. তাসিম তো আছে, শহীদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। নাইমা, Present, sir. ফয়সাল, দীপ্ত, Present, sir. আহমেদ আজমাইন, প্রেজেন্ট স্যার। তাসবির, জুমানা, Present, sir. রিফা, Present, sir. সাজরিন, Present, sir. সাদিয়া, Present, sir. ইর্তিজা, Present, sir. তানভীর, প্রেজেন্ট স্যার। শান্ত, Yes, sir. ইফতেখার, Present, sir. ধ্রুব, Present, sir. মুবাশশিরা, Present, sir. সালেহ, হুমায়রা, Present, sir. আতিকুর আব্দুল, Present, sir. নিয়ামুল কাসবি, প্রেজেন্ট স্যার। রাকিব আল হাসান, Present, sir. সাদমান, Present, sir. মেহেদি হাসান, প্রেজেন্ট স্যার। ইমরান, Yes, sir. আকিব, তারবিয়া, Present, sir. স্বপ্নিল। Present, sir. আবার ডাকছি, সবাই শোনো। হাসনাইন মারুফ রাফি, মোশাররফ হোসেন শাওন, মিনহাজুল ইসলাম, Present, sir. ওমর রাদি, সৈয়দা সুহাইনা আজনুম, ফয়সাল মেহরাব চৌধুরী, তাসবির হোসেন স্বপ্নিল, সালেহ সাজ্জাদ, আকিব আন্নাফিউ চৌধুরী। আনফরচুনেটলি অনেকেই আজকে অ্যাবসেন্ট। প্রথম দিকে প্রায় সবাই প্রেজেন্ট থাকতো, আস্তে আস্তে কম দেখা যাচ্ছে, এটা মোটেও ভালো লক্ষণ না। তো তোমরা যারা যারা আবার দুষ্টামি শুরু করে দিচ্ছ তারা লাইনে চলে আসো, ঠিক আছে? ওকে, ফেরত আসি আমাদের ডিসকাশনে। তো আমরা বলছিলাম এরকম কিছু, যে যখন তুমি পয়েন্টার ইকুয়াল টু এ বলবা, এই যে পিটিআর ইকুয়াল টু এ বললা, তার মানে হচ্ছে পিটিআরও এখন ওটাকে পয়েন্ট করতেছে। সো তুমি চাইলে পিটিআর ইকুয়াল টু পিটিআর প্লাস 2 করতে পারো। এখনো সে 2 ঘর আগাবে। 2 ঘর মানে 2 বাইট না, 2 ঘর মানে এই ক্ষেত্রে 8 বাইট। সো বেসিক্যালি সে 8 বাইট পরে গিয়ে মানে সেকেন্ড পজিশনটায় চলে আসবে। এবার আরেকটু জটিল করি, মানে সিঙ্গেল অ্যারেতে তো বোঝাই যাচ্ছে, তাই না? একটা অ্যারে হলে অ্যারের জন্য একটা পয়েন্টার থাকে, সেই যে কোনো অ্যারে, সেটা যে কোনো অ্যারে হোক, ইন্টিজার অ্যারে হোক, ক্যারেক্টার অ্যারে হোক, যাই অ্যারে হোক। হ্যাঁ বলো। মেস আপ করে ফেলেছি স্যার। স্যার ওই পয়েন্টার a প্লাস 4 ইন্টু 2 এর বিষয়টা আর এই যে এটার আগের পেজের যে বিষয়টা, এর মধ্যে যে মেইন ডিফারেন্স যেটা মানে 4টা যে আমরা ইউজ করতেছি, এটা কি মানে কনস্ট্যান্ট জাস্ট ফর ইন্টিজার? ইয়েস, 4 বিকজ 4 মানে একটা ইন্টিজারের জন্য আমার 4 বাইটস জায়গা লাগে, যেমনটা এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ,
একটা ইন্টিজার 4 বাইটস জায়গা নেয়। ওকে, প্রত্যেকটা ডেটা টাইপের জন্য নির্দিষ্ট করা আছে, ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের জন্য অন্তত পক্ষে নির্দিষ্ট করা যে এক্স্যাক্টলি কত বাইট জায়গা নেবে। যেমন ইন্টিজার এককালে প্রথম দিকে ইন্টিজার 2 বাইট নিত, ক্যারেক্টার 1 বাইট নিত, বাট এখন কিন্তু ইন্টিজার 4 বাইটস নেয়, ক্যারেক্টার 2 বাইটস নেয়। যদিও আমাদের এক্সাম্পলগুলো 1 বাইটস আছে, ওটা পুরানো এক্সাম্পল, এটা আমি আপডেট করবো এক সময়। সো কিন্তু এগুলো ভ্যারি করে আর কি, মানে ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ভ্যারি করতে পারে। সিতে একরকম হতে পারে, জাভা আরেক রকম হতে পারে, বাট যেই ল্যাঙ্গুয়েজে যেই ডেটা টাইপে যত স্পেস লাগে তোমাকে তত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো মনে করো তোমার ফার্স্ট অ্যাড্রেসটা যদি হয় 500, ইন্টিজার হলে নেক্সট অ্যাড্রেসটা কোথায় আছে? 504 এ আছে, তাই না? যদি ধরো এটা শর্ট হয়, যার কিনা 2 বাইট জায়গা লাগে, সেক্ষেত্রে নেক্সট অ্যাড্রেসটা কোথায় আছে? 502 তে তুমি পাবা। যদি এটা লং হয়, যার কিনা 8 বাইটস জায়গা লাগে, তাহলে 500 এর জায়গা পরেরটা কোথায় পাবা তুমি? 508 এ গিয়ে পাবা, তারপরটা 516 এ গিয়ে পাবা, তাই না? সো তোমাকে এক ঘর আগাতে হলে 8 বাইট যেতে হচ্ছে। 4 বাইট মানে 8 বাইটের ডিফারেন্স। ইন্টিজারের জন্য 4 বাইট। সো তোমাকে জানতে হবে এটা কোন টাইপের অ্যারে। যেহেতু ইন্টিজার সেহেতু আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। আবার এর আগে যেহেতু ক্যারেক্টার নিয়ে কাজ করতেছিলাম, যেটা আমাদের এখানে 1 বাইট ধরতেছি আমরা ক্যারেক্টারকে, সেজন্য আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করতেছিলাম, মানে জাস্ট অ্যাড করলেই হয়ে যাবে। স্যার বলো। থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। স্যার গুণ কেন করা এখানে? কোনটা স্যার এই যে 2 দিয়ে স্যার গুণটা কেন করা হয়? 2 দিয়ে গুণটা হচ্ছে এই 2 এর জন্য। এই যে আমি 2 তম পজিশনে যেতে চাই, আমি এখন 0 তম পজিশনে আছি, আমি 2 তম পজিশনে যেতে চাই, তার মানে কি আমাকে 2টা ঘর মুভ করতে হবে, তাই না? এই 2 ঘর মানে কত? আমি যে এখানে 2 ঘর শব্দটা ইউজ করতেছি, বা ধরো 2 সেলস যদি বলি, এই 2 সেলস ইকুয়াল টু কত? কখনো সে 2 বাইটস হতে পারে, হ্যাঁ, কখনো সে 4 বাইটস হতে পারে, কখনো 8 বাইটস হতে পারে, কখনো 16 বাইটস হতে পারে, ডিপেন্ডিং অন হোয়াট ডু ইউ মিন বাই এ সেল। ঠিক আছে? এখানকার এই 2টা আসছে হচ্ছে তুমি সেল নাম্বার 2, আর এই 1 হচ্ছে ইউ আর ইউজিং ক্যারেক্টারস হুইচ ইউজ 1 বাইট। একইভাবে এখানে ধরো এই জায়গাতে এই 2 মানে হচ্ছে সেল নাম্বার 2, আর এই 4 মানে হচ্ছে বিকজ ইউ আর ইউজিং ইন্টিজার্স হুইচ ইউজেস 4 বাইটস। একটু পরে আমরা এখানে যে এক্সাম্পলটা দিলাম, এখানে আমি 16 × 4 করতেছি। 500 হচ্ছে আমার বেস অ্যাড্রেস, তার মানে আমার প্রথম ভ্যালুটার অ্যাড্রেস হচ্ছে 500। তারপরেরটার অ্যাড্রেস কত? 504, যেহেতু এটা ইন্টিজার। তারপরেরটা কত? 508, তারপরেরটা 512। তাহলে তুমি 4 দিয়ে কত পজিশনে যেতে চাচ্ছ সেটার সাথে 4 কে মাল্টিপ্লাই করে যা পাবা ওই বেস অ্যাড্রেসের সাথে সেটা যোগ করলে, এটাকে আমরা বলি অফসেট, তাহলে তুমি পেয়ে যাবা ওই পার্টিকুলার পজিশনটার অ্যাড্রেস। ঠিক আছে? জি স্যার। অ্যারের সুবিধা এটাই যে অ্যারে একবার ডিক্লেয়ার করে ফেললে, অ্যারের ফার্স্ট অ্যাড্রেসটা জানা থাকলে বাকি সব অ্যাড্রেস তুমি পেয়ে যাবা, তোমাকে আর কিছু লাগবে না, জাস্ট ইন্ডেক্সটা দিলেই চলবে। এখন পর্যন্ত ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। চমৎকার, তাহলে আমরা একটু আগাই। সো এই ছিল 1D অ্যারে, মানে তোমার একটা জাস্ট অ্যারে, 1 ডাইমেনশনাল অ্যারে মানে বোঝাতে হলো এক লাইন। 2D অ্যারেও তো আছে, তাই না? তোমরা 2D অ্যারে দেখেছো, সেই ছবি আঁকার আগে আমরা এভাবে দেখি। মনে করো এই যে এটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে, যেটাতে 3টা রো আর 4টা কলাম আছে। তার মানে এটাকে চাইলে আমরা একটা টেবিলের মতো এরকম ড্র করতে পারি, রো 3টা, কলাম 4টা। ঠিক আছে না? তোমরা করছো তো এগুলা ছোটবেলাতে? সো এখানে 3, 1, 8, 11, এখানে 4, 12, 9, 10 যে ভ্যালুগুলো দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে, এখানে 7, 5, 2, 6। তাহলে আমরা এভাবে ভিজুয়ালাইজ করছি এবং এটাকে আমরা বলতেছি 0তম রো, 1তম রো, 2তম রো। এটাকে আমরা বলতেছি 0তম কলাম, 1তম কলাম, 2তম কলাম, 3তম কলাম। তাহলে এখন আমি যে কোনো পজিশনে যেতে পারি। যেমন আমি যদি বলি A0 2, তাহলে কি বোঝাবে? 0তম রো এর 2তম কলাম, অর্থাৎ এটা।
আমি যদি বলি A1 3, তাহলে বোঝাবে 1তম রো এর 3তম কলাম মানে এই ভ্যালু। ঠিক আছে না? তাহলে এই জিনিস আমরা চিনি। এখন তোমাকে একটু ভিতরের খবর জানাই, পর্দার অন্তরালের কাহিনী জানাচ্ছি। এটা আমরা এভাবে ভিজুয়ালাইজ করতাম, এভাবে আমরা কাজ করতাম, দ্যাটস ফাইন। কিন্তু ইন্টারনালি যেটা আগে দেখলাম যে অ্যারে দিয়ে মধ্যে পয়েন্টার থাকে এবং 2D অ্যারেতেও পয়েন্টার থাকে, এবং সেটা আরেকটু ঝামেলা। কিরকম? এখানে যেটা হয় প্রত্যেকটা রোর জন্য একটা করে পয়েন্টার হয়, অর্থাৎ each row is treated as a 1D array. ঠিক আছে, one dimensional array. তার মানে প্রথম রোটা একটা অ্যারে, দ্বিতীয় রোটা একটা অ্যারে, তৃতীয় রোটা একটা অ্যারে। ঠিক আছে, তাহলে প্রতিটা অ্যারেতে যেহেতু একটা পয়েন্টার থাকে, তার মানে প্রথম রোর জন্য একটা পয়েন্টার আছে, দ্বিতীয় রোর জন্য একটা পয়েন্টার আছে, তৃতীয় রোর জন্য একটা পয়েন্টার আছে, যারা কিনা প্রত্যেকে তাদের প্রথম অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছে। ঠিক আছে, এখন এদের মধ্যে কানেকশন কিভাবে হয়? কানেকশনটা হচ্ছে আবার যে এই তিনখানা পয়েন্টার নিজেরা আবার একটা অ্যারে বানায় ফেলে। বুঝছো? মানে তুমি যখন এইভাবে ডিক্লেয়ার করবা তখন ওই পয়েন্টার গুলোর অ্যাড্রেস গুলো আবার পরস্পর পাশাপাশি থাকবে মেমোরিতে। তার মানে পয়েন্টার ইটসেলফ একটা অ্যারে বানায় দিবে, যেটাকে আমরা বলতে পারি অ্যান অ্যারে অফ পয়েন্টার্স, তাই না? কারণ দেখো এইটা হচ্ছে অ্যান অ্যারে অফ ইন্টিজার্স, আর এরা হচ্ছে এক একটা পয়েন্টার। সো দিস ইজ এ অ্যারে অফ পয়েন্টার্স, বা আরো স্পেসিফিক্যালি বললে অ্যারে অফ ইন্টিজার পয়েন্টার্স। তাহলে এটাকে পয়েন্টার্সটা এভাবে লিখে আমরা অ্যারে অফ ইন্টিজার পয়েন্টার্স। তাহলে ইন্টিজারকে যে পয়েন্ট, একটা অ্যারে অফ ইন্টিজারকে পয়েন্ট করে হচ্ছে একটা পয়েন্টার, একটা অ্যারে অফ ইন্টিজার পয়েন্টারকে পয়েন্ট করতেছে আরেকটা পয়েন্টার, এইটা যে কিনা এই নামে আছে। তাহলে এ কি? এ হচ্ছে বেসিক্যালি এ পয়েন্টার টু what? An array of what? Pointers. বলো তো এই কাহিনীটা কি বোঝা যাচ্ছে, নাকি গল্পের প্লটটা বেশি জটিল হয়ে যাচ্ছে? বোঝা গেছে? স্যার এটা একটু আরেকটু বুঝালে অবশ্যই বলতেছি। প্রথম কথা হচ্ছে যে যখন 2 ডাইমেনশনাল অ্যারে থাকে, আচ্ছা এটা বলার আগে একটা সুখবর তোমাদের দেই, সেটা হচ্ছে যে এইটা এখন যেটা বলতেছি এটা আমাদের জাস্ট পয়েন্টার এবং মেমোরি সম্পর্কে তোমাদের একটা সাইড নোট বলতে পারো, মানে তোমাদের এটা জানা থাকলে ভালো, বুঝলে ভালো, সেজন্য বলতেছি যে যেহেতু আমরা পয়েন্টার অ্যারে নিয়ে কথা বলতেছি, বাই দ্য ওয়ে 2D অ্যারে এভাবে কাজ করে এটা বলতেছি, বুঝছো? বাট সুখের কথা হচ্ছে যে দিস ইজ নট ফান্ডামেন্টাল টু দিস কোর্স। তো তোমার এই মানে এইটার উপর তোমার কোর্সের অন্য কিছুতে ডিপেন্ড করবে তা না। সো কোনো কারণে আমি আবার বলতেছি, তুমি শুনলা, তারপরে তুমি চাইলে আবার ভিডিও দেখলা, তারপরেও যদি তোমার কোনো কনফিউশন এখানে থাকে, এটার জন্য তুমি খুব যে সাফার করবা তা না, এই কোর্সে অন্তত সাফার করবা না। ভবিষ্যতে কোনো জায়গায় তোমার এটা লাগতে পারে, বাট মানে এটার জন্য তুমি খুব বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই। ওকে, এবার একটা অ্যারে মানে একটা অ্যারে, একটা সিঙ্গেল অ্যারে যদি থাকে তখন ওই অ্যারেটা এরকম করে থাকে এবং সেটার ফার্স্ট অ্যাড্রেসটাকে পয়েন্ট করার জন্য একটা পয়েন্টার থাকে। যখন 2 ডাইমেনশনাল অ্যারে হয় তখন আমরা প্রতিটা রোকে একটা অ্যারে হিসেবে ট্রিট করি। সো আমার এখানে 3টা রো আছে, তার মানে 3টা ডিফারেন্ট অ্যারে। সো ইচ অ্যারে হ্যাজ ইটস ওন পয়েন্টার, তাই না? প্রতিটা অ্যারে একটা পয়েন্টার থাকে। তাহলে এটারও একটা পয়েন্টার আছে যেখানে এর ফার্স্ট অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছে, এটাও আছে, এটাও আছে। আর যেহেতু এরা আবার একসাথে আমরা ডিক্লেয়ার করতেছি একটা 2D অ্যারে হিসেবে, সো এই 3টা পয়েন্টার মিলে আবার একটা অ্যারে বানাচ্ছে, বুঝছো? এই 3টা পয়েন্টার একটা অ্যারে তৈরি করতেছে। সো এই অ্যারের মধ্যে এই ঘরটা একে পয়েন্ট করতেছে, এই ঘরটা একে পয়েন্ট করতেছে, এই ঘরটা একে পয়েন্ট করতেছে, আর এরা এক একটা ইন্ডিভিজুয়াল অ্যারে। এই পর্যন্ত ঠিক আছে?
জি স্যার। জি স্যার। এখন এই যে অ্যারে অফ পয়েন্টার্স যেটা, সেটা তো একটা অ্যারে, তাই না? প্রতিটা অ্যারের একটা পয়েন্টার থাকে, তাহলে এরও তো একটা পয়েন্টার থাকবে নাকি? এর পয়েন্টারটাই হচ্ছে যার নাম আমরা দিচ্ছি এ, মানে আমাদের 2D অ্যারেটা যে নামে করা হয়েছে। তাহলে এর পরিচয় কি? এ ইজ এ পয়েন্টার। এটা আমরা না একটু আগে পড়লাম যে এটা হলো মানে ফার্স্ট এলিমেন্টের জন্য অ্যারে। হ্যাঁ হ্যাঁ। এখন পুরো সো এটা পুরোটার পয়েন্ট জন্য করতেছে CDF থেকে এই অ্যারের ফার্স্ট এলিমেন্টটাকে সে পয়েন্ট করতেছে, মানে এই অ্যারে অফ পয়েন্টারসটার ফার্স্ট এলিমেন্টটাকে সে পয়েন্ট করতেছে। ও আচ্ছা জি বুঝতে পেরেছি। হ্যাঁ, সে এইটাকে পয়েন্ট করতেছে না, বুঝছো? বুঝা গেছে? সে এই পয়েন্ট, সে পয়েন্ট করতেছে, তাহলে এর পরিচয় কি? এ ইজ এ পয়েন্টার, ঠিক আছে? এ পয়েন্টার টু হোয়াট? এ পয়েন্টার টু অ্যান অ্যারে, ফাইন, ঠিক আছে? সেই অ্যারেটা আবার কি? দ্যাট অ্যারে ইটসেলফ ইজ অ্যান অ্যারে অফ পয়েন্টার্স। এই পয়েন্টার গুলো আবার কাকে পয়েন্ট করতেছে? যারা পয়েন্ট করতেছে কিছু ইন্টিজারকে, বুঝছো? তাহলে ভেঙে ভেঙে চিন্তা করলে আসলে অত কঠিন না, এমনি দেখলে এটা বিশাল ঝামেলা মনে হচ্ছে, বাট অ্যারে এ ইজ এ পয়েন্টার টু অ্যান অ্যারে, দিস ইজ দ্য অ্যারে অফ পয়েন্টার্স। তার মানে এই অ্যারে সবাই এক একটা পয়েন্টার। তারা কাকে পয়েন্ট করতেছে? দে আর পয়েন্টিং টু ইন্টিজার্স। ইনফ্যাক্ট দে আর পয়েন্টিং টু অ্যান অ্যারে অফ ইন্টিজার্স, তাই না? তার মানে স্যার এ ডিরেক্টলি অ্যাকচুয়ালি পয়েন্ট করতেছে হলো নাম্বার অফ রোজ গুলাতে, মানে ফার্স্ট রো হলো ফার্স্ট এলিমেন্ট হিসাবে পয়েন্ট করতেছে, দেন যদি আমরা থার্ড রোতে যেতে চাই তাহলে a+2 করতেছি। ইয়েস, আগে আমরা হ্যাঁ রো করলে আমরা a+1 দিলে সেকেন্ড রোতে যাব, a+2 দিলে থার্ড রোতে যাব। তারপর ওই অ্যারে থেকে আবার যদি আমরা ইন্টিজার নিতে চাই ওখান থেকে পয়েন্টার দিয়ে আমরা ইন্টিজারকে কল করছি ও অ্যাক্সেস করছি। এক্স্যাক্টলি, ঠিক আছে? সুতরাং এ কে যদি তুমি বলতে চাও যে এই যে আমি এতক্ষণ মধ্যে যে কথাগুলো বললাম এগুলো এখানে বলা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে ইন্টিজার, ওকে? এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার। একটা ইন্টিজারকে যে পয়েন্ট করে সে হচ্ছে একটা ইন্টিজার পয়েন্টার। একটা ইন্টিজার পয়েন্টারকে যে পয়েন্ট করে সে কি? ইন্টিজার পয়েন্টার পয়েন্টার, বুঝছো? এমনকি আমরা 2D অ্যারের জায়গায় 3D 4D 5D 6D অ্যারেও আমরা নিতে পারি, যেগুলো নিয়ে আমরা করি না কাজ সেভাবে, কিন্তু এটা টেকনিক্যালি সম্ভব। তুমি তাহলে থিওরিটিক্যালি ইচ্ছা মতো এরকম আরো স্টার বসাতে পারো, বুঝছো? মানে এটা 3D অ্যারে হলে 3টা স্টার, 4D হলে 4টা স্টার। তাহলে এ ইজ, এ কে তুমি ইন্টিজার তো বলতেই পারতেছো না, এমনকি সে ইন্টিজার পয়েন্টারও না। এ ইজ অ্যাকচুয়ালি এ ইন্টিজার পয়েন্টার পয়েন্টার। তো তুমি যদি ধরো আরেকটা ইন্টিজার পয়েন্টার পয়েন্টার নাও p ইকুয়াল টু a এভাবে বলতে পারবা। এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি ইন্টিজার পয়েন্টার পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করলাম p কে, তারপরে তুমি p ইকুয়াল টু a বলতে পারো। তুমি যদি শুধু ইন্টিজার পয়েন্টার হিসেবে p কে ডিক্লেয়ার করো তাহলে এই স্টেটমেন্টটা কাজ করবে না, কারণ তখন বলবে যে এটা মিসম্যাচ করতেছে, দুটো এক জিনিস হয় না। সো p ইজ অ্যাকচুয়ালি এ স্টার স্টার পয়েন্টার, ঠিক আছে? এভাবে আমরা করতে পারি, যেটা একটু আগে বলা হলো। মনে করো তুমি যদি p12 বলো তাহলে প্রথম কাজ হবে p এর 1, এটা হচ্ছে p এর 0, p1 এটা হচ্ছে 2, ঠিক আছে? তাহলে তুমি আগে p এর 1 তম ঘরে যাবা, এই যে এখানে আসবা, তারপরে সেটার ভিতরে আবার এটা 0 এটা 1 এটা 2 তম ঘরে যাবা, তাহলে এই পজিশনটাকে পাবে। তাহলে এবার আমরা ওই স্ট্যাটিক এবং ডাইনামিক মেমরি অ্যালোকেশনের কথা বলি। স্ট্যাটিক অ্যালোকেশন মানে হচ্ছে খুব সিম্পল ভাবে আমি আগে যেটা দিই, তোমরা কি প্রোগ্রামের কম্পাইল টাইম এবং রান টাইম এই দুইটা টাইমের সাথে পরিচিত? কিছুটা ডিসকাশন আসার কথা, আমি একটু বলি। তুমি জানো যে তোমার এই যে সি, C++, জাভা সবকিছু তোমার প্রোগ্রামটাকে কম্পাইল করে, তাই না? কম্পাইল করা মানে কি? তোমার প্রোগ্রামটা একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে লেখা, ওই ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স গুলো দেখে 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 সে ওইটাকে একটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, যেটা কিনা মেশিনকে রান করতে দেওয়া যায়। তাহলে এখানে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে কম্পাইল টাইম, একটা হচ্ছে রান টাইম। তাহলে এই হচ্ছে তোমার প্রোগ্রাম, তোমার প্রোগ্রামটা কম্পাইল হবে, তাহলে এটাকে আমরা কম্পাইল টাইম বলতেছি।
কম্পাইল হওয়ার পর সেটা একটা মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হবে। এমএল বলতে মেশিন লার্নিংও বুঝি আমরা, সো মেশিন ল্যাঙ্গুয়েজ বললাম। এবার এই মেশিন ল্যাঙ্গুয়েজটা তোমার সিপিইউতে যাবে এবং অ্যাকচুয়ালি রান হবে, এটাকে আমরা রান টাইম বা এক্সিকিউশন টাইমও বলে থাকি। ঠিক আছে, তুমি প্রোগ্রাম লিখলা, কম্পাইল দিলা, তুমি তাই করো না তোমার কোডে? অনেক সময় তোমরা একসাথে রান দিয়ে দাও, তখন আগে কম্পাইল হয় পরে রান হয়, কিন্তু প্রসেসটা কি? তুমি কোড লিখলে তারপর কম্পাইল দিলা, কিছু একটা ক্লিক করলা, কন্ট্রোল F9 বা হোয়াট এভার তোমার আইডিতে যেটা আছে, তখন সেটা কম্পাইল হয়। কম্পাইল টাইমে অনেক সময় এরর টেরর ধরা পড়ে, তারপরে তুমি সেগুলো ঠিক করো, তাই তো? আর যদি কম্পাইল সাকসেসফুল হয় তখন বোঝা গেল যে হ্যাঁ এই কাজটা শেষ, এখন মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়ে গেছে, এবার তুমি রান করলে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি রান হবে। কম্পাইল টাইমে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেই মেমোরিটাকে অ্যালোকেট করে সেটাকে আমরা বলি স্ট্যাটিক অ্যালোকেশন। ঠিক আছে, আর যেটাকে আমরা রান টাইমে অ্যালোকেট করি সেটাকে আমি বলি ডাইনামিক অ্যালোকেশন। কম্পাইল টাইম অ্যালোকেশনের বা স্ট্যাটিক অ্যালোকেশনের এক্সাম্পল কি? সিম্পলি আমরা যে ইন্টিজার এ বি সি ডি বলি, এই ধরো ইন্ট এস তুমি বলতেছো, তার মানে কম্পাইলার যখন কম্পাইল করতেছে সে দেখে ফেলতেছে যে এখানে তুমি একটা ভ্যারিয়েবল নিলা যার নাম হচ্ছে এস। ঠিক আছে, সো সে ওইটার জন্য গুনে গুনে, ধরো ইন্টিজার যেহেতু 4 বাইটস জায়গা, কম্পাইল টাইমেই তোমাকে অ্যালোকেট করে দিবে। বা এটা হয়তো তুমি একটা অ্যারে নিলা, তুমি বললে অ্যারে str নাম দিলা ধরো সাইজ 10, তাহলে ও দেখতেছে যে এখানে 10টা সাইজের 10টা ইন্টিজার নেওয়া হচ্ছে, তার মানে 10 × 4 = 40 বাইটস লাগবে, সে তোমাকে গুনে গুনে 40 বাইটস অ্যালোকেট করে দিবে। এভাবে তুমি ফ্লোট বলো, ডাবল বলো, লং বলো, যা কিছু বলো, এখন পর্যন্ত তোমরা যত ধরনের মেমোরি অ্যালোকেশন করছো, মানে তোমরা যে কোনো ভ্যারিয়েবল বা অ্যারে ডিক্লেয়ার করছো, সেটা স্ট্যাটিক অ্যালোকেশন ছিল। তার মানে কম্পাইলার টাইমেই কম্পাইলার ওটাকে অ্যালোকেট করে দিচ্ছে। কিন্তু ডাইনামিক অ্যালোকেশন হচ্ছে যখন কম্পাইল টাইমে সে তোমাকে অ্যালোকেট করবে না, রান টাইমে গিয়ে অ্যালোকেট করবে। ঠিক আছে, এই কাজের জন্য আমাদের কিছু ইন্টারনাল মানে ব্যাপার স্যাপার থাকে, আমি তোমাকে খুব সংক্ষেপে বলবো, এগুলো কম্পিউটার অর্গানাইজেশন, অপারেটিং সিস্টেম এসব পড়তে গেলে তোমরা ডিটেলসে জানবা। এই পাশটা একটু ঘাড় ব্যাকা করে খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে কম্পাইল টাইম অ্যালোকেশন, এখানে বলা হচ্ছে রান টাইম অ্যালোকেশন। তুমি যখন একটা প্রোগ্রাম লেখো তখন তোমার কম্পিউটার যেটা করে, মানে কম্পাইলার, ওই প্রোগ্রামের জন্য কিছু জায়গা অ্যালোকেট করে। সেই জায়গাগুলোর মধ্যে কিছু হয় কম্পাইল টাইমের অ্যালোকেশন, কিছু হয় রান টাইমের অ্যালোকেশন। কম্পাইল টাইমের অ্যালোকেশন গুলো কি? ফার্স্ট অফ অল তোমার প্রোগ্রাম কোডটা, জাস্ট যেই কোডটা, সোর্স কোডটা, সেটার জন্য তো একটা জায়গা লাগে, মানে সোর্স কোড ইটসেলফ তো একটা টেক্সট, সো এটাতে একটা জায়গা লাগে, ওই জায়গাটুকু আমাকে দেওয়া হয়। এবং অ্যাডিশনালি তুমি স্ট্যাটিক্যালি যত ডাটা অ্যালোকেট করছো, ইন্টিজার, ফ্লোট, ডাবল ক্যারেক্টার বসাইছো, ইন্টিজার অ্যারে, ডাবল অ্যারে, ফ্লোট অ্যারে, ক্যারেক্টার অ্যারে, তোমার পুরো কম্পিউটার কম্পাইলারের মানে প্রোগ্রামের ভিতরে যত জায়গায় তুমি যত কিছু দিছো, সব কিছু গুনে 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 হিসাব করে করে সে তোমাকে ঠিক ততটুকু পরিমাণ জায়গা অ্যালোকেট করবে। এটা হচ্ছে কম্পাইল টাইম অ্যালোকেশন। এর বাইরে ডাইনামিক টাইমে বা রান টাইমের অ্যালোকেশনের জন্য তোমাকে কিছু জায়গা দেওয়া হবে, যেগুলোকে স্ট্যাক এবং হিপ বলতেছি আমরা। এই প্রত্যেকটা জিনিস আমরা পরে পড়বো, এখন এগুলো নিয়ে বেশি কথা বলতেছি না। আপাতত এটুকু বুঝে রাখো যে স্ট্যাটিকটা একদম, এবং প্রোগ্রাম কোডটা কম্পিউটার গুনে গুনে বাইট ওয়াইজ তোমাকে জায়গা দেবে, এক্সাক্ট অতটুকুই তোমার লাগবে, বেশি লাগবে না। বাট যেটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, সেটা আমরা মানে যেহেতু রান টাইমে অ্যালোকেট করা হবে, সেজন্য কম্পাইল টাইমে প্রোগ্রাম এক্স্যাক্টলি বলতে পারবে না যে কতটুকু জায়গা লাগবে, সো সে তোমাকে একটা লামসাম জায়গা ধরে দিবে যে এইটুকুর মধ্যে তুমি তোমার কাজগুলো করতে পারো। তাহলে ডাইনামিক অ্যালোকেশন আমরা কিভাবে করতে পারি? কোথায় চলে গেল, চলে গেলাম হঠাৎ করে। আচ্ছা, ডাইনামিক অ্যালোকেশন আমরা কিভাবে করতে পারি? এখানে অনেক কথা আছে, এগুলো পড়ে নিও, আমি কাজের কথায় চলে যাই। নিউ অপারেটরের মাধ্যমে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশন করা যায়। ঠিক আছে, তাহলে নিউ অপারেটর তোমাদের কাছে নিউ না, তাই না? তোমরা জাভাতে অলরেডি নিউ ইউজ করছো, যখনই কোনো ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয় তখন নিউ অপারেটর আমরা ইউজ করতাম। তো এখন
আমরা এখানে নিউটাকে অন্যরকম ভাবে ইউজ করব, এখনই দেখতে পাবো। এবং আমরা ডিলিট নামক আরেকটা অপারেটর এখানে ব্যবহার করব, যেটা হচ্ছে কোনো একটা অ্যালোকেটেড স্পেসকে ডিলিট করা। এক্সাম্পল দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে নিই, তারপর তোমাদের কোয়েশ্চেন নিচ্ছি। খেয়াল করে দেখো, এখন পর্যন্ত আমরা যেভাবে অ্যালোকেট করতাম সেটা হচ্ছে এরকম। মনে করো আমার একটা পয়েন্টার আছে, ইন্টিজার পয়েন্টার নিলাম ধরো পি, আবার আমার একটা অ্যারে আছে, সরি একটা ধরো ইন্টিজার আছে আই, আমি স্পেসিফিক্যালি পি ইকুয়াল টু অ্যান্ড আই বলে দিচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে পি আছে, এখানে আই আছে, পি আই কে পয়েন্ট করতেছে, তাই তো? এই আইটার বৈশিষ্ট্য হচ্ছে যে আইটা কিন্তু স্ট্যাটিক্যালি অ্যালোকেট করা হয়েছে, তাই তো? তার মানে পি এ ছাড়াও আই এর একটা অস্তিত্ব আছে, বুঝছো? পি আই কে পয়েন্ট করতেছে, ভালো কথা। এখন পি এর সাথে আই এর একটা বন্ধন তৈরি হয়েছে, কিন্তু পি যদি পয়েন্ট নাও করতো তাহলেও আই কিন্তু একটা অস্তিত্ব থাকতো তার। কিন্তু ডাইনামিক অ্যালোকেশনে যেটা করতেছি, দেখো প্রথম লাইনে আমি ইন্ট স্টার পিটিআর দিয়ে একটা পয়েন্টার অ্যালোকেট করতেছি, এই যে পয়েন্টার। তাহলে আমি পিটিআর বললাম যখন, তখনই 4 বাইটের একটা পয়েন্টার আমার জন্য তৈরি করে দেয়া হলো। এরপর যখন আমি পিটিআর ইকুয়াল টু নিউ ইন্ট বলতেছি, তখন আমাকে ডাইনামিক্যালি একটা জায়গা দেওয়া হলো। এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে এই ইন্টিজারটার অন্য কোনো নাম নাই, বুঝছো? পিটিআর ইকুয়াল টু নিউ ইন্ট বললে এই যে আমি প্রথমে বলতেছি পিটিআর, এই যে পিটিআর, এবার নিউ ইন্ট যখন বললাম আমাকে জাস্ট এখানে 4 বাইট জায়গা দেওয়া হবে ইন্টিজারের জন্য, বাট এর কোনো নাম নাই। সো নিউ ইন্ট বলা মাত্রই পিটিআর ওকে পয়েন্ট করা শুরু করবে। সো পিটিআর এখন নাম গন্ধহীন কোনো একটা ভ্যারিয়েবলকে পয়েন্ট করতেছে, এটাই ডাইনামিক মেমরি অ্যালোকেশন। যদি পিটিআর চলে যায় ওই ভ্যারিয়েবলটাও চলে যাবে, ওটার অস্তিত্ব থাকবে। এখন যখন তোমার কানেকশন তৈরি হয়ে গেছে, তুমি এখন চাইলে ওটার মধ্যে ভ্যালু বসাতে পারো। যেমন তুমি স্টার পিটিআর ইকুয়াল টু 22 যদি দাও, স্টার পিটিআর মানে কি? পিটিআর যাকে পয়েন্ট করতেছে সে, তাই না? সে পিটিআর একে পয়েন্ট করতেছে, তার মানে স্টার পিটিআর ইকুয়াল টু 22 বললে এই জায়গায় 22 লেখা হয়ে যাবে, বুঝছো? তখন তুমি স্টার পিটিআর প্রিন্ট করলে 22 আউটপুট হিসেবে পাবা। এবার তোমার কাজ যখন শেষ হয়ে যাবে, তখন তুমি সিম্পলি পিটিআরটাকে ডিলিট করে দিবে। পিটিআর যখন ডিলিট করে দিবা, তখন পিটিআর এর সাথে সাথে ও ডাইনামিক্যালি যাকে অ্যালোকেট করা হয়েছিল ওরও ডিলিট হয়ে যাবে, ওর আর কোনো অস্তিত্ব থাকবে না। আর পিটিআর ডিলিট করে ফেলা মানে ও পিটিআর কে একেবারে পৃথিবীর নাম, মানে নাম নিশানা মিটিয়ে দেওয়া তা না। হ্যাঁ, পৃথিবীর বুক থেকে পিটিআর কে একদম সরায় দিলাম তা না। পিটিআর থাকতেছে, জাস্ট ও যাকে ডাইনামিক্যালি অ্যালোকেট করতেছিল সে ডিলিট হয়ে যাবে। অ্যাকচুয়ালি ডিলিট করা মানে হচ্ছে ডাইনামিক্যালি অ্যালোকেটেড মেমোরিটাকে ডিলিট করে দেওয়া, সো এটা ডিলিট হয়ে যাবে। বাট পিটিআর থাকবে, তুমি চাইলে পিটিআর কে অন্য আরেকটা কিছুতে অ্যালোকেট করতে পারবে, ঠিক আছে? তুমি যদি এখন আবার নতুন করে পিটিআর ইকুয়াল টু নিউ ইন্ট দাও, তাহলে সিম্পলি নতুন আরেকটা জায়গা তোমার জন্য অ্যালোকেট করা হবে, ঠিক আছে? এবার বলো, কোনো কোয়েশ্চেনস? স্যার আমরা যদি ডিলিট পিটিআর না দেই, তাহলে তারপরে যদি রান করি, তাহলে পরে কি কোনো প্রবলেম হবে? তাহলে যে প্রবলেমটা হবে ঠিক 3 স্লাইড পরে আমরা সেটা দেখব, ঠিক আছে? ওকে স্যার। তাহলে বোঝা গেল, স্ট্যাটিক অ্যালোকেশন হচ্ছে তুমি নাম দিয়ে অ্যালোকেট করলা, আর ডাইনামিক অ্যালোকেশন হচ্ছে ওর আলাদা কোনো নাম নাই, তুমি রান টাইমে ওই পয়েন্টারটা দিয়ে একটা জায়গা অ্যালোকেট করবে। এই অ্যালোকেশনটা রান টাইমে হবে। আচ্ছা, এরপরে এখানে কিছু অ্যারে দিয়ে আছে, আমি এত ঝামেলা করতে চাচ্ছি না আপাতত। তোমাদের মানে 2D অ্যারে নিয়ে কাজ করা লাগবে না, সো সেটা দিয়ে এখন একটু কমপ্লিকেট হয়ে যাবে, আমি সেটা বাদ দিচ্ছি আপাতত, লাগলে আমরা আবার ফিরব। তাহলে এখন ডাইনামিক অ্যালোকেশনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে 2টা প্রবলেম হতে পারে, এবং সেই প্রবলেমগুলো কেন হয় এবং কিভাবে সেগুলোকে মিটিগেট করা যায় সেই জিনিসটা আমাদের জানা লাগবে। একটা প্রবলেম হচ্ছে মেমোরি লিক, আর একটা প্রবলেম হচ্ছে ড্যাংলিং পয়েন্টার, যেটা একটু আগেই একজন কোয়েশ্চেন করছিল, সেটা আসবে।
এই দুইটা সমস্যা আমাদের বুঝতে হবে আমরা যখন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন নিয়ে কাজ করব, যেটাকে আমরা সংক্ষেপে ডিএমএ বলতে পারি। ডিএমএ নিয়ে আমাদের এই কোর্সে খুব বেশি কাজ নাই, বাট ভবিষ্যতে আবার লাগতে পারে তোমাদের। তখন আমাদের এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে মেমোরি লিকেজ কি জিনিস, এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই। গল্পটা আগে শোনো। মনে করো PTR1 একজন ব্যক্তি, মানে একটা পয়েন্টার, সে পয়েন্ট করতেছে একে। মনে করো এ PTR1 ডাইনামিক্যালি একে পয়েন্ট করতেছে, মানে PTR1 একে বিয়ে করছে। ওকে, PTR2 বিয়ে করছে একে। ঠিক আছে, তাহলে ফার্স্ট লাইনে PTR1 ইকুয়াল টু নিউ ইন্ট দিলাম, তাহলে PTR1 এর একটা নতুন বউ আছে। PTR2 ইকুয়াল টু নিউ ইন্ট দিলাম, PTR2 এরও নতুন বউ আছে। ভালো কথা। এবার তুমি এখানে স্টার দিয়ে, স্টার PTR1 মানে কি, PTR1 যাকে পয়েন্ট করতেছে তার ভ্যালু, তাহলে তুমি তাকে ভ্যালু সেট করে দিলা। তাহলে এখানে আছে 8, এখানে আছে 5। এইবার নেক্সট লাইনে এসে এখানে PTR2 ইকুয়াল টু PTR1 এরকম করলে কি হয়, PTR1 যাকে পয়েন্ট করতেছিল PTR2 তাকে পয়েন্ট করবে। মানে সোজা কথা PTR2 নিজের বউ বাদ দিয়ে পরের বউয়ের দিকে নজর দিবে। আস্তাগফিরুল্লাহ। তাহলে কাহিনী কি দাঁড়াচ্ছে, এই যে এই জায়গাটা, এই যে PTR এর বউটা PTR2 এর, সে এখন মেমোরি লিকের আওতায় পড়ে যাচ্ছে। কারণ ওকে কেউ পয়েন্টও করতেছে না, আবার যেহেতু পয়েন্ট করতেছে না ওকে আমরা বাদও দিতে পারতেছি না, মানে ওকে আমরা যে ডিলিটও করবো তাও পারতেছি না। তো এই জায়গাটা অ্যালোকেটেড হয়ে বসে থাকবে, ওকে আমরা অ্যাক্সেসও করতে পারবো না, এবং ওকে আমরা মানে কিছু ওর ভিতরে কোনো ডেটাও রাখতে পারবো না। বুঝছো? আমরা যখন বড় বড় প্রোগ্রাম নিয়ে কাজ করব তখন দেখা যাবে যে আমরা যদি কেয়ারফুল না হই, দেখা যাবে হাজার হাজার লাখ লাখ বাইট এরকম লিকেজের আওতায় পড়ে গেছে। তো যতক্ষণ সে মেমোরি লিকের মধ্যে থাকবে ওই জায়গাটা আনইউজড থেকে যাবে। হয়তো দেখা গেলো আমার র্যামের 20% জায়গা এভাবে আনইউজড, ওখানে আমি কিছু রাখতেও পারবো না, ওটাকে ডিলিটও করতে পারবো না। ঠিক আছে, ওটা ডিলিট করার একমাত্র উপায় হচ্ছে রিস্টার্ট করা। ওটা রিস্টার্ট করলে তখন আবার নতুন করে সবকিছু হবে। বাট কম্পিউটার রিস্টার্ট তো আমরা সবসময় করি না। আর আমি তো শুধু আমার পিসির কথা বলতেছি না, এমন অনেক সার্ভার আছে যেটা জীবনেও রিস্টার্ট হয় না, তাই না? সেটা 24 ঘন্টা চলতেই থাকে বছরের পর বছর। অতএব এই মেমোরি লিকেজ তখন একটা মেজর প্রবলেম তৈরি করতে পারে। এই প্রবলেমের সমাধান কি? সমাধান হচ্ছে এই জায়গায় আসার আগে তুমি ধরো টেম্প একটা পয়েন্টার নিবা, ঠিক আছে, এবং সেটা ইকুয়াল টু তুমি PTR2 করে দিতে পারো। সো তখন টেম্পটা একে পয়েন্ট করবে, তারপরে তুমি PTR2 কে সরালা, মানে PTR2 ইকুয়াল টু PTR1। আমি এখানে কনফিউশন এড়ানোর জন্য টেম্পটাকে আলাদা ডিক্লেয়ার করি। তখন কি হলো, PTR2 PTR1 এর দিকে গেল। এখন তুমি ডিলিট টেম্প করে দাও, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মেমোরি লিকেজ এবং সেটার থেকে সরানোর উপায়। সো কখনোই তুমি কোনো মেমোরি লোকেশন যেটা ডাইনামিক্যালি অ্যালোকেট করা হয়েছে সেটার থেকে পয়েন্টটা সরায় অন্য কোথাও নিয়ে যাওয়া না। মানে যদি নিতে চাও তাহলে ওইটাকে ডিলিট করার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এনি কোয়েশ্চেনস? So sir, delete করা কি always necessary? ওই যে নেসেসারি, এই অর্থে নেসেসারি। তুমি যদি ডিলিট না করো তাহলে তো ওটা লিকেজের মধ্যে পড়ে যাবে। এখন দেখো, তুমি আমাদের এই কোর্সে যেসব প্রোগ্রাম লিখবা সেখানে তুমি এমন কিছু হাতি ঘোড়া মারবা না যে তুমি মানে কম্পিউটারের বিশাল ক্ষতি করে ফেলবে, বুঝছো? সেখানে তুমি লিকেজ করলেও 5-10 বাইট লিকেজ করবে। কিন্তু যেটা বলতেছে যে রিয়েল লাইফ প্রোগ্রাম যখন লেখা হবে, যেখানে মিলিয়নস অফ লাইনস অফ কোড থাকে এবং মানে বিশাল বড় বড় ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করতে হয়, সেখানে দেখা যেতে পারে যে তোমার একটা ছোট্ট ভুলের কারণে মানে কয়েক মেগাবাইট স্পেস নষ্ট হচ্ছে, বুঝছো? সো বা বারবার একই ভুল করে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে গিগাবাইটস অফ মেমোরি নষ্ট হচ্ছে। সেটা করা যাবে না। সো এটা গেল মেমোরি লিকেজ। মেমোরি লিকেজ হলে প্রবলেম কি সেটা বুঝতেই পারতেছো, আমাদের মানে মেমোরি কমে আসে। যে কোনো লিকেজ মানে কি,
ওয়েস্টেজ, তাই না? ধরো তোমার পানির পাইপ লিকেজ হচ্ছে, তার মানে পানি যতটুকু আসার কথা ততটুকু আসতেছে না, লিক হয়ে অন্য কোথাও চলে যাচ্ছে। এই কারণেই আমরা মেমোরি লিক শব্দটি ইউজ করি, যে যত মেমোরি পাওয়ার কথা তুমি ততটুকু যদি না পাও তাহলে সেটাকে বলতেছি মেমোরি লিক। সেকেন্ড যে প্রবলেমটা সেটার নাম হচ্ছে ড্যাংলিং পয়েন্টার প্রবলেম। ড্যাংলিং শব্দটার অর্থ হচ্ছে ঝুলন্ত পয়েন্টার। এটাও আমরা এক্সাম্পল দিয়ে বলি। মনে করো PTR1 একটা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করছিল, এই যে PTR1 একে ধরো PTR1 এর বউ হচ্ছে 8। এখন PTR2 লোকটাই খারাপ, মানে সে আবার আরেকজনের বউয়ের দিকে নজর দিচ্ছে, বাট PTR2 নিজের কোনো বউ নেই, সে জাস্ট অন্য আরেকজনের দিকে নজর দিচ্ছে, নজর দিচ্ছে। এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে, আচ্ছা PTR1 এর ভ্যালু সেট করলাম, এবার মানে যে এখানে PTR2 PTR1 হবে, তাহলে এই মুহূর্তে PTR1 এবং PTR2 দুজনই 8 এর দিকে নজর দিয়ে বসে আছে। এমত অবস্থায় তুমি করলে ডিলিট PTR1, তুমি করতেই পারো। তখন কি হলো, এটা নাই হয়ে গেল, তাই তো? এইটা যে নাই, আমার PTR2 কিন্তু এখনো এখানে পয়েন্ট করে বসে আছে, বুঝছো? মনে করো PTR1 অবস্থা বেগতিক দেখে ওর বউকে নিয়ে অন্য জায়গায় চলে গেছে চুপচাপ। PTR2 প্রত্যেক দিন ওই জানালার সামনে গিয়ে দাঁড়া থাকে ওকে ওই ইয়েরে দেখার জন্য, বাট সে তো নাই এখন। কিন্তু সে যে নাই সেটা তো সে জানেও না, এবং সে এমন একটা মেমোরি লোকেশনে পয়েন্ট করে বসে আছে যেখানে কিছুই নেই। তো সে ওই মজনুর মতো মনে করো ওই অবস্থায় পড়ে থাকবে। এই PTR2 কোনো কাজেও আসবে না, অযথাই আনইউজড কোনো একটা মেমোরির দিকে সে পয়েন্ট করে বসে থাকবে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে ড্যাংলিং পয়েন্টার প্রবলেম। এটার সমস্যার সমাধান খুবই সহজ, তুমি সিম্পলি PTR2 কে ডিলিট করে দিবে। অনেক সময় দেখা যায় যে আমাদের একটা মেমোরিকে আমরা যখন ডিলিট করতেছি, ওকে যে একাধিক পয়েন্টার পয়েন্ট করে আছে সেটা আমাদের মাথায় নেই। আমরা এখান থেকে ওকে ডিলিট করে দিছি, তখন এই দুইজন ড্যাংলিং পয়েন্টার হয়ে যাচ্ছে। তাহলে যখন মেমোরি ওয়েস্টেজ হয় সেটা মেমোরি লিকেজ, আর যখন পয়েন্টার ওয়েস্টেজ হয় তখন সেটা ড্যাংলিং পয়েন্টার। এই প্রবলেমটাও মাথায় রাখতে হবে, যখনই কোনো মেমোরি ধরো ডিলিট হবে তখন ওর সাথে অ্যাসোসিয়েটেড যাবতীয় পয়েন্টারকেও ডিলিট করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে কাহিনী? Yes, sir. All questions? যদি না হয় আমাদের আজকের ক্লাস এখান এই পর্যন্তই। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কি, ডাইনামিক অ্যালোকেশন কিভাবে করতে হয় আমরা আমাদের ল্যাবে প্রচুর করব এগুলা। সো করতে করতে তোমাদের মানে সহজ হয়ে যাবে। এখন হয়তো প্রথমবার শুনলা, বাট পরবর্তীতে আমাদের করতে হবে, বাট বেসিক জিনিসটা তোমাকে বুঝতে হবে। এবং মেমোরি লিকেজ এবং ড্যাংলিং পয়েন্টার এই প্রবলেমগুলো কিভাবে হয়, এই জিনিসগুলো তোমাকে কিভাবে হয়, কেন হয় এবং কি করলে সেটা আর হবে না, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। আমরা হয়তো বিভিন্ন পরীক্ষায় তোমার কাছ থেকে জিজ্ঞেস করব। ঠিক আছে স্যার, বলো। ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের কোনো রিয়েল লাইফ এক্সাম্পল আছে কেন করা হয়? সরি, ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের রিয়েল লাইফ এক্সাম্পল আছে কেন আসলে আমরা করতেছি? হ্যাঁ, ওর কারণ হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই মানে স্ট্যাটিক্যালি, ইনফ্যাক্ট এটা নিয়ে বিস্তারিত পরে আমরা আবার আলোচনা করব যখন আমরা লিংক লিস্টের ডিসকাশনে যাব, তখন এটা এই ব্যাপারটা নিয়ে লম্বা চড়া ডিসকাশন হবে। ওকে, এই জন্য আমি এখন আর কিছু অত বলতেছি না ডিটেলস। আর এখন তো আমরা ক্লাসের শেষেও চলে আসছি। জাস্ট অল্প কথায় যদি বলি, আমাদের অনেক ক্ষেত্রেই মানে স্ট্যাটিক্যালি অ্যালোকেশনটা আমাকে লিমিট করে দেয়। যেমন আমার জন্য আমাকে ধরো একটা অ্যারে ডিক্লেয়ার করার সময় বলে দিতে হয় এক্স্যাক্টলি কতটুকু সাইজের লাগবে অ্যারে। এখন সেটা অনেক ক্ষেত্রে আমার জন্য বোঝা মুশকিল, আগের থেকে আমরা বলতে পারি না যে অ্যারেতে এক্স্যাক্টলি কতটুকু জায়গা লাগবে। সো আমরা একটা এস্টিমেট করে বেশি বেশি জায়গা অ্যালোকেট করে রেখে দিই, বাট সেটা মেমোরি ওয়েস্ট হয় প্রচুর এবং এটা এফিশিয়েন্ট প্রোগ্রামিং না। সো যেই জায়গায় আমাদের মানে আমরা ফ্লেক্সিবল থাকতে চাই যে আমার কতটুকু মেমোরি লাগবে সেটা আমি রান টাইমে ঠিক হবে। রান টাইমে কে ঠিক করবে? মনে করি ইউজার ইনপুট হিসেবে দিবে
ইউজার যতগুলো চায় তাকে ততটুকু জায়গায় দিতে হবে। সেই ক্ষেত্রে আমি ওটা স্ট্যাটিক্যালি যদি বলে দিই যে 100, তাহলে ইউজার 100-র বেশি কখনোই পারবে না। আবার ইউজার যদি 100-র জায়গায় 5টা চায় তাহলে 95টা জায়গা নষ্ট হবে। বাট আমরা যদি এটা স্ট্যাটিক না রেখে ডাইনামিক রাখি, তখন ইউজার রান টাইমে যতগুলো খুশি অ্যালোকেট করতে পারবে, আমি তাকে রান টাইমে জায়গা দিতে পারবো। সে 5টা চাইলে 5 দিব, 100 চাইলে 100 দিব, 500 চাইলে 500 দিব। বুঝছো? এই প্রোগ্রামিং এর জন্য এই ফ্লেক্সিবিলিটিটা দরকার হয়, সে কারণে আমরা ডিএমইউ ইউজ করি। কিছুটা আইডিয়া পাওয়া গেছে? ইয়েস স্যার। বাস, বাকিটা আমরা আরেকটা লেকচারে পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের মতো বিদায়। তোমরা এগুলো দেখে রেখো। নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে সি প্লাস প্লাসের কিছু ফান্ডামেন্টাল আছে, কনসেপ্টস আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ইনফ্যাক্ট ইন পার্টিকুলার দুইটা জিনিস, টেমপ্লেট ক্লাস এবং অপারেটর ওভারলোডিং, এই দুইটা কনসেপ্ট যেটা কিনা জাভাতে বা সিতে আমরা দেখি নাই, সি প্লাস প্লাসে শুধু আছে। সো এই দুইটাকে আমরা ভালো মতো বোঝার চেষ্টা করি।